আমন্ত্রণ জয়যাত্রা টেলিভিশনের নিয়মিত আয়োজন জয়যাত্রা সংলাপে। আপনাদের সাথে রয়েছি আমি আব্দুল্লাহ হাদি। আপনারা জানেন জয়যাত্রা সংলাপে আমরা কথা বলার চেষ্টা করে থাকি সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে। আমাদের আলোচনায় যুক্ত হয়ে থাকেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে অতিথিবৃন্দরা। তারই ধারাবাহিকতা আমাদের সাথে আজকেও অতিথিরা রয়েছেন। আলোচনার শুরুতেই আমরা যারা আজকে অতিথি হিসেবে আমাদের সাথে রয়েছে তাদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন এম এ হালিম, সভাপতি মনিরামপুর উপজেলা জাতীয় পার্টি ও সহসভাপতি জেলা জাতীয় পার্টি যশোর; কাজী শাহানারা ইয়াসমিন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল; শিরিন রোকসানা, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ; রয়েছেন খালেদা আলম, কাউন্সিলর, সংরক্ষিত মহিলা আসন 52-53 নম্বর ওয়ার্ড; পেয়ারা মোস্তফা, ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাহী কমিটির সদস্য; মোহাম্মদ মুসা, সাবেক সচিব ও বিসিএস মুক্তিযোদ্ধা অফিসার ও কর্মচারী সমিতি মহাসচিব; এবং মীর হোসেন মিরু, সাধারণ সম্পাদক কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ। আপনাদের সকলকেই স্বাগত জয়যাত্রা সংলাপে। আমরা আলোচনার যে বিষয়টি নিয়ে বলছিলাম যে জয়যাত্রা সংলাপে আমরা কথা বলার চেষ্টা করে থাকি বাংলাদেশে ঘটে যাওয়া সাম্প্রতিক সময়ে গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে। আপনারা জানেন এই মুহূর্তে বাংলাদেশ তথা গোটা বিশ্বের সবচেয়ে আলোচিত বিষয় যেটি সেই করোনা আক্রান্ত যে পরিস্থিতি, ধীরে ধীরে যদিও সেটিকে অনেকেই স্বাভাবিক বলছেন বা জীবন এবং অর্থনীতির যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে সচল রাখার জন্য শর্ত সাপেক্ষে সরকারও হয়তো অনেক ক্ষেত্রেই শিথিল করার চেষ্টা করছেন। তারপরেও আমরা দেখছি প্রতিদিনই কিন্তু আক্রান্ত এবং মৃতের সংখ্যা বেড়েই চলেছে। আমরা আলোচনার শুরুতেই যাচ্ছি মোহাম্মদ মুসা, সাবেক সচিব এবং বিসিএস মুক্তিযোদ্ধা অফিসার ও কর্মচারী সমিতির মহাসচিব। আমরা আপনার কাছে বিষয়টি নিয়ে জানতে চাই যে আপনি কি মনে করেন ভবিষ্যতের দিনগুলোতে এই যে বাংলাদেশের যে করোনা পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে বা ভবিষ্যতে আমাদের জন্য আসলে কি অপেক্ষা করছে বলে আপনি মনে করেন ব্যক্তিগতভাবে? আমি হ্যাঁ আমি আমরা আপনাকে শুনতে আমি পাচ্ছি, আপনি আপনাকে বলুন। আপনাকে আমি জানাই 31শে আগস্ট প্রণববাবু তিরোধান হলে আমি দিল্লি গেছিলাম, কেন প্রণববাবু অ্যাসোসিয়েশনে আমি একজন। ওখানে ভারতের যাদের যাদের সাথে দেখা হলো, প্রধানমন্ত্রী ব্যতীত, এই যে নির্মলা সীতারামন তাদের তাদের অর্থমন্ত্রী, দেখা হলো অজিত দোভাল, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, দেখা হলো আমার লং টাইম ফ্রেন্ড, 71-এ মুক্তিযুদ্ধে কুমিল্লায় যুদ্ধ করেছে VK সিং জেনারেল, সাবেক সেনাবাহিনী প্রধান, এখন সড়ক মন্ত্রী। এরা আমাকে প্রথমেই বলল যে সারপ্রাইজ, বাংলাদেশ যেখানে আমেরিকা, গ্রেট ব্রিটেন, জার্মানি, ফ্রান্স সব হাজার হাজার লাখ লাখ মারা যাচ্ছে, সেখানে বাংলাদেশ একটা ছোট দেশ কিভাবে ম্যানেজ করবে, এটা আমাকে বলো। এবং অজিত দোভাল যে পার্টিকুলারলি বললো যে ইটস এ মিরাকেল, যে তোমরা তোমাদের সম্পর্কে আমরা এখনো তথ্য সংগ্রহ করছি। আমি বললাম দেখেন অজিত দোভালজি, আমাদের যে নেত্রী তিনি মাদার তেরেসার মতো জীবনযাপন করেন, গরিবের খাওয়াই সে খাওয়ায়। এবং বাংলাদেশে গার্মেন্টস মেয়েদের কি দুঃখ বেদনা, গ্রামের কি হালচাল, 24 ঘন্টা এই নিয়েই তার আত্মীয় স্বজন কেউ নেই, বাবা বা ভাই বোন কেউ নেই, সে স্যাক্রিফাইস আর লাইফ টোটালি ডেডিকেটেড। এবং সচিবরা যেখানে যেখানে তোমার দেশের দিল্লি সাউথ ব্লক নর্থ ব্লকে 10 নম্বর টাউন ইনস্টিটিউট সচিবরা সব এসি রুমে বসে থাকে, আর আমাদের সচিবদেরকে জাতির জনকের কন্যা ঢাকা থেকে 30-40 জনকে সব জেলায় পাঠিয়ে। সচিবরা কিছুটা প্রথমে মনমারা ছিল, আমি জানি কেন আমার সংগঠন হচ্ছে সারা বাংলাদেশ ব্যাপী, এখন তারা সন্তুষ্ট, তারা মানুষের জীবন বাঁচাচ্ছে, মানুষের পাশে দাঁড়িয়েছে, এটা সবের কাজ তারা পেয়েছে। এই জন্য তারা দুহাত তুলে দোয়া, আমাকে এক সচিব বললেন দায়িত্ব, দুহাত তুলে আমি মসজিদে দোয়া করতে চাই, এই একটা সেবার কাজ। সচিব তো সারা জীবন সচিবালয়ে আরামকে দাঁড়ায় থাকে, কিন্তু মানব সেবার কাজ, জীবন বাঁচানোর কাজে নেত্রী আমাদের হুকুম দিছে, আমরা চলে এসেছি। এইটা যে করেছেন উনি, সচিবদেরকে সমস্ত মানে সকল মানুষকে উনি ইউনাইটেড করে ফেলেছেন।
এটা ওনার পক্ষে করা সম্ভব হলো। এবং আমি বলি, আমি বঙ্গভবনে দীর্ঘ 4 মাস চাকরি করেছি, 11 বছর 4 মাস চাকরি, 6 জন প্রেসিডেন্ট চাকরি করেছি এবং এত বড় বড় জায়গায় ছিলাম। জাতিকে ঐক্যবদ্ধ করা এটা কেউ পারে নাই, এটা কিন্তু কেউ পারে নাই। সবসময় জাতি দ্বিধা বিভক্তি ছিল এবং আন্তঃকলহে লিপ্ত ছিল। আমি একজন সিনিয়র মোস্ট সেক্রেটারি অফ দি গভর্নমেন্ট অফ বাংলাদেশ। আই স্টার্টেড মাই ক্যারিয়ার উইথ সৈয়দুল ইসলাম স্যার ইন মুজিবনগর এবং স্বাধীন বাংলার বেতার থেকে আমি বলতাম রণাঙ্গন ঘুরে এলাম মুসা সাদিক, আমি সেই মুসা সাদিক। সেই আমল থেকে এই 49 বছর দেখছি জাতিকে ঐক্যবদ্ধ করার যে জিনিসটা, এটা কিন্তু অন্যরা কেউ পারে না। বঙ্গবন্ধুর পর থেকে আমি দেখেছি এরা কেউ পারে না। এখন ভেরি লাকিলি, আশ্চর্যভাবে এবং অসম্ভব অকল্পনীয় ভাবে এটা ঘটে গেছে। জাতিকে একজনের কন্যা যে কোনো উপায় হোক উনি সম্ভব করেছেন ঐক্যবদ্ধ করা। এই যারা বিএনপির নেতা আছে, আপনি যেমনটি বলছিলেন কথা প্রসঙ্গে যে জাতিকে ঐক্যবদ্ধ করা, আমরা জানি যে এই যে করোনা মহামারীর যে বিষয়টি, এটি কোনো দলীয় সমস্যা না, এটি কোনো ব্যক্তিগত সমস্যা না। আজকে বাংলাদেশ না, শুধু গোটা বিশ্ব কিন্তু এর দ্বারা সংক্রমিত। আপনি একজন সচেতন মানুষ, আপনি নিজেও জানেন যে প্রতিটি দেশের প্রতিটি খাত, যেখানে অর্থনীতি বলেন, শিক্ষা বলেন, স্বাস্থ্য বলেন, সব কিছুই কিন্তু স্থবিরতা বিরাজ করছিল। যদিও এখন কিছুটা শর্ত সাপেক্ষে শিথিলতা চলছে এবং সেখানে আমরা দেখেছি বাংলাদেশের দুঃখজনকভাবে হলেও বিভিন্ন সময় গণমাধ্যমে এসেছে দলমত নির্বিশেষে যারা জনসাধারণের কথা বলেন তারা কিন্তু এখনো পর্যন্ত একই প্ল্যাটফর্মে দাঁড়াতে পারেনি। তো আপনার কাছে কি মনে হয় যে সেক্ষেত্রে দলমত নির্বিশেষে সত্যি আমরা ঐক্যবদ্ধ হতে পেরেছি? শুনেন আব্দুল্লাহ আল হাদী সাহেব, আমি আপনার প্রশ্নের উত্তরে বলবো ইয়েস, ডেফিনেটলি ইয়েস। এবং আমি সেই উত্তরের একটু বিস্তারিত বলার আগে শুধু এইটা আপনাকে দেখাই। ইনি হলেন ভিয়েতনামের পররাষ্ট্রমন্ত্রী নগুয়ান দে নিয়েন। উনি আমাকে 2006 সালে ভিয়েতনামে দাওয়াত করে নিয়ে গেছেন। উনি দুঃখের সাথে আমাকে বলেছিলেন যে আমরা তোমাদের পরে স্বাধীনতা পেয়েছি, কিন্তু আমরা তোমাদের চেয়ে আগে চলে গেছি, কেননা ইউ কেপ্ট ইউর নেশন ডিভাইডেড। এবং তোমাদের ওয়ার শেষ হয়েছে 71-এ, আর স্টিল সিভিল ওয়ার গোয়িং অন সাইলেন্টলি ইন এভরি হাউস ইন বাংলাদেশ। তোমাদের জাতি ডিভাইডেড। He told me this in 2001 and 2006 both. Today, that Nogwan নিয়েন আমাকে ইমেল পাঠিয়ে বলেছে যে ভিয়েতনাম তো করোনা প্রায় মুক্ত করেছে, আমাদের পিছনে তোমরা আছো বাংলাদেশ, যার নাম আমরা বলছি, যার নাম কোরিয়া বলছে, জাপান বলছে, এবং আমাদের পিছনে তো হাবুডুবু খাচ্ছে বিশ্বের আমেরিকার মতো দেশ, কানাডার মতো দেশ, জার্মানির মতো দেশ। উনি বললেন যে এবার তোমরা জাতিকে ঐক্যবদ্ধ। 2008 সালে সে আমাকে বলেছিল তোমার ইউর নেশন ইজ ডিভাইডেড। এখন সে বলেছে দিচ্ছে মাহতির মোহাম্মদ, এই যে আমার পিছনে ডক্টর মাহতির মোহাম্মদের ছবি আছে, আমার বই দিচ্ছে, তার প্রিন্সিপাল সেক্রেটারি ডক্টর দানি আমাকে ইমেল দিচ্ছে, বলে যে তোমরা মিরাকেল করেছো, বলে যে নিঃশব্দে এটা করতেছো, তোমরা তো আল্লাহর রহমত আছে যে তোমার মানুষকে বাঁচিয়ে রেখেছো, বাঁচিয়ে রাখতে পারছো। তোমাদের পাশের দেশ অ্যাটম বোমার মালিক, সুপার পাওয়ার, হাইড্রোজেন বোমার মালিক ইন্ডিয়া, তোমাদের পিছনে হাবুডুবু খাচ্ছে। আমি শুধু এইটা বলি, আপনি যে বলছেন যাতে ঐক্যবদ্ধ কিনা ওইটা 1 মিনিট বলি, আরো ব্যক্তিগত কথা বলবো। আমি যেহেতু বঙ্গবন্ধু ছিলাম, জিয়া রহমান নেতৃত্বে সকলের সময় ছিলাম, আমার কিন্তু জাতীয় পার্টির লোকেরা, ইভেন বিএনপির 2-1 ইম্পর্টেন্ট লোক আমাকে বলেছে যে না, আমরা এই করোনার সময় উনি নেতৃত্ব দিচ্ছে, ঠিকই আছে, আমরা ডিস্টার্ব করতে চাই। এবং এ কথাও বলেছে ওদের দলের একজন উপদেষ্টা ছিলেন সাবেক সেনাবাহিনী প্রধান জেনারেল মাহবুব, উনি আমাকে নিজে বলেছেন, এখনো উপদেষ্টা নাই, বলেছেন যে বঙ্গবন্ধু যেভাবে ক্লেমেন্সি দিয়েছিলেন, সাধারণ ক্ষমা, ওই দিকেই চলে গেছে শেখ হাসিনা, আমার নেত্রী খালেদা জিয়াকে একটা অনুভবত দেখেছে। এতে বিএনপির লোকেরা জেনারেল মাহবুবকে বলেছে যে না, আমরা ডিস্টার্ব করতে চাই। আপনি আমাদের সাথেই থাকুন, আমরা আবারও আপনার কাছে আসব। আমরা এবারে যাচ্ছি যেখানে রয়েছেন পেয়ারা মোস্তফা, ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সভাপতি এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য। আমরা এবারে কথা বলার চেষ্টা করছি পেয়ারা মোস্তফা, ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সভাপতি এবং বিএনপি নির্বাহী কমিটির সদস্য।
আপনি আমাদের সাথেই রয়েছেন। আমরা কথা বলছিলাম মোহাম্মদ মুসা, সাবেক সচিব এবং বিসিএস মুক্তিযোদ্ধা অফিসার ও কর্মচারী সমিতির মহাসচিব। তিনি যেমনটি বলেছেন যে এই যে করোনাকালীন সময়ে আজকে কিন্তু সকলেই ঐক্যবদ্ধ এবং আমরা বিভিন্ন সময় গণমাধ্যমে যেটি দেখেছি আপনার দলের পক্ষ থেকে বিভিন্ন সময় কিন্তু অভিযোগ করা হয়েছে আপনারা ত্রাণ দিতে পারছেন না বা সরকারের বিরুদ্ধেও আপনাদের বিভিন্ন অভিযোগ ছিল এবং তিনি কিন্তু কথা প্রসঙ্গে আপনার দলের একজন সাবেক, যিনি এখন আর হয়তো দলের কোনো সাংগঠনিক দায়িত্বে নেই, উপদেষ্টার কথা বলেছেন, একজন সিনিয়র রাজনীতিবিদের কথা বলেছেন, যে তার রেফারেন্স টেনেছেন। তো আপনার কাছে আমরা জানতে চাই যে আপনি কি মনে করেন বা আপনার দলের পক্ষ থেকে আপনি কি বলবেন এই যে ঐক্যবদ্ধতা বা করোনাকালীন সময়ে আপনার যারা রাজনীতিবিদ তাদের যে ভূমিকা থাকার কথা সরকারি দল এবং বিরোধী দলের, সেটি সঠিকভাবে পালন হয়েছে কিনা এ পর্যন্ত? আমরা কথা বলার চেষ্টা করছি পেয়ারা মোস্তফা, যিনি এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন। আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। আমরা কথা বলার চেষ্টা করছি পেয়ারা মুস্তাফা তার সাথে যুক্ত হয়েছি যদিও, কিন্তু তার কথা শুনতে পাচ্ছি না। দর্শক, আপনারা জানেন এই করোনাকালীন সময় প্রতিটি সেক্টরই গুরুত্বপূর্ণ। এখানে স্বাস্থ্য খাতে যারা রয়েছেন তারা কিন্তু সম্মুখ সারি যোদ্ধা হিসেবে কাজ করে চলেছেন। যেমনটি বলছিলেন আমাদের প্রথম অতিথি, যে সারা বিশ্বেই কিন্তু আজকে প্রশংসিত বাংলাদেশের এই করোনার জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে। দুঃখিত, আমরা কথা বলার চেষ্টা করছিলাম পেয়ারা মুস্তাফা, ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সভাপতি। যান্ত্রিক ত্রুটির কারণে আমরা তার সাথে এই মুহূর্তে কথা বলতে পারছি না। আমরা আবারও চেষ্টা করব তার সাথে যুক্ত হওয়ার জন্য। জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আমরা যেটি বলছিলাম বলুন। জি, অনেক ধন্যবাদ আপনাকে এবং আমার যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, সবাইকে সালাম, শুভেচ্ছা। আমরা প্রথম থেকে আমাদের দেশে অর্থাৎ মার্চ মাসের 8 তারিখ থেকে এই করোনা ব্যাধি আমাদের বাংলাদেশে আরম্ভ হয়েছে। তার আগে বিভিন্ন দেশে বিভিন্ন কান্ট্রিতে এগুলো হয়েছে, বিশেষ করে প্রথম দিকে চায়না ওয়াহিনী শুরু হয়েছে, এরপর পরে বিভিন্ন রাষ্ট্রে এগুলি আরম্ভ হয়েছে। এক পর্যায়ে মার্চ মাসের 8 তারিখ থেকে বাংলাদেশে আরম্ভ হয়েছে। কিন্তু আমরা আওয়ামী লীগ করি, বিএনপি করি, অন্যান্য আমাদের যারা পার্টি করে অন্যান্য দলেরও আছেন, বাট এই করোনা ব্যাধি কিন্তু কোনো দলের না। এই করোনা ব্যাধি সবার জন্য আজকে সমান বিপদ বয়ে এনেছে এবং আমাদের অনেক 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 সুনামধন্য অনেক লোক আমাদের মারা গিয়েছে এবং অনেক পুলিশ প্রশাসন, অনেক ডাক্তার, অনেক শিল্পী, অনেক আমাদের নেতৃবৃন্দ অনেক মারা গিয়েছে। তাদের জন্য আমি শোক প্রকাশ করছি। তো যেটা আমার যে ভাই যেটা বলেছেন যে ঐক্যবদ্ধ হয়েছেন, এটা আমি একমত হতে পারছি না। এই জন্য যে ঐক্যবদ্ধ আমরা হইতে পারি নাই। বিএনপি থেকে একাধিকবার প্রস্তাব দেওয়ার সত্ত্বেও যে ঐক্যবদ্ধভাবে একটা সব দলের থেকে একটা কমিটি করার জন্য এবং এই বিপদে আমরা সবের পাশে দাঁড়াবো, কিন্তু সেটা হয় নাই। কারণ প্রথম দিকে যেটা আমাদের বাড়া হয়েছে সেটা হইলো যে আমরা লকডাউন করেই নাই, সেখানে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। যার কারণে এই সাধারণ ছুটি ঘোষণা করার পরে অনেকে অনেক জায়গায় যে আমাদের ছুটি হয়েছে, এরা ওই যে লকডাউন বা ঘরে থাকা কি জিনিস প্রথমে এটা এর মধ্যে এটা আসে নাই। এবং যদি প্রথম দিকে যদি লকডাউনটা সঠিকভাবে দেওয়া হতো, সেটা যদি সবাই আমরা মানতাম, তাহলে কিন্তু আমাদের এত ক্ষতি হতো না আমি মনে করি। এরপর পরেও একাধিকভাবে আমরা আমাদের পক্ষ থেকে আমরা কিন্তু প্রত্যেকটা লোকের পাশে আমাদের লোকজন আমরা কিন্তু দাঁড়িয়েছি। কারণ এই ব্যাধি কিন্তু সবার জন্য কিন্তু মারাত্মক ব্যাধি। পেয়ারা মোস্তফা, আপনি যেমনটি বলছিলেন যে ঐক্যবদ্ধতার সাথে আপনি একমত না, কিন্তু আপনি জানেন যে দেশে সরকারি দল রয়েছে, বিরোধী পক্ষ রয়েছে। এই যে ঐক্যবদ্ধতা বা করোনাকালীন সময় আপনি যেমনটি বলছিলেন, এটি কোনো দলের বিষয় না, সর্বোপরি জনসাধারণ এবং গোটা বিশ্বই কিন্তু আজকের দ্বারা সংক্রমিত। তো সেক্ষেত্রে সরকারের পাশাপাশি বিরোধী দলের যে ভূমিকা থাকার কথা,
আসলেই বিরোধী দল বা জি আপনারা যারা রয়েছেন তারা সেই ভূমিকা কি রাখতে পেরেছেন কিনা আপনার কি মনে হয়? আমি মনে করি আমার দলের থেকে আমি তো আমার দলের ব্যাপারে আমি কথা বলবো। আমার দলের প্রত্যেকটা নেতা কর্মী প্রতিটা আপনার এই করোনা ভাইরাসে আক্রান্ত যারা আজকে বিপদে ছিল প্রত্যেকের কাছে গিয়ে দাঁড়িয়েছে এবং আপনারা জানেন যে এই করোনা ভাইরাসের ত্রাণ দিতে গিয়ে আমাদের উত্তরের সাধারণ সম্পাদক হাসানুল হাসান ভাই মারা গিয়েছেন। মুক্তিযোদ্ধা হাসানুল্লাহ হাসান ভাই, এইভাবে আমাদের আরো অনেক নেতা কর্মী তারাও করোনা আক্রান্ত হয়ে মারা গেছে এবং প্রত্যেকে আমরা যার যেই অ্যাঙ্গেল থেকে আমরা জনগণের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি, এখনো আছি, আগামীতে ইনশাল্লাহ আমরা থাকবো এবং এই সেবা কারণ আমরা করে যাব। আমরা যদি আশাবাদ আমাদের ব্যক্ত করছি আপনারা মাননীয় অবশ্যই প্রধানমন্ত্রী জনসাধারণের পাশে থাকবেন। মাননীয় প্রধানমন্ত্রী যদিও আমাদেরকে কোন রকম মূল্যায়ন না করে, উনি এককভাবে উনি যা করতেছে সেটা তো আপনারাই জানেন যে কি করছে। আজকে করোনা ভাইরাসে দেশের অবস্থা কি হয়েছে, যাদেরকে আপনার দায়িত্ব দিয়েছে, যে সমস্ত কাউন্সিলরদেরকে দায়িত্ব দিয়েছে তারা কি করেছে? তারা করোনা ভাইরাসে যারা আক্রান্ত, যারা না খাইয়াছে, যাদের চাকরি ছিল না, যাদের কোন রকম রুজি রোজগার সমস্ত সবকিছু বন্ধ হয়ে গিয়েছে, তাদের সেই খাবার, সেই চাল, সেই আটা, সেই আপনার কি বলে গম, সেই পেঁয়াজ, সেগুলা কিভাবে তারা সেগুলা লুট করে সেগুলা খাটের নিচে পর্যন্ত, তারপরে সেগুলি তেলের আপনাকে অসংখ্য ধন্যবাদ পেয়ারা মোস্তফা, আপনি আমাদের সাথে থাকুন। আমরা আবারও আপনার কাছে আসবো এবং আমরা আশাবাদী যে আপনারা যারা রাজনীতির সাথে জড়িত তারা অবশ্যই সংকটকালীন সময়ে জনসাধারণের পাশে থাকবেন। আমরা এবারে যাচ্ছি যেখানে রয়েছেন শিরিন রোকসানা, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ এবং সাবেক কমিশনার। আপনি আমাদের সাথে রয়েছেন, যেমনটি কথা বলছিলাম পেয়ারা মোস্তফা, এবং আমাদের প্রথম অতিথি যিনি ছিলেন তিনি যেমনটি বলেছেন যে ঐক্যবদ্ধতার কথা, এবং তিনি সাম্প্রতিক সময়ে একটি দেশে সফর করেছেন আমাদের প্রতিবেশী দেশে এবং পুরো বিশ্বে যেখানে বাংলাদেশের আজকে এই করোনা আক্রান্তের সংখ্যা যে কম সেটি নিয়ে প্রশংসিত হচ্ছে, যেটি বলছিলেন, এবং অনেকেই কিন্তু অবাক হয়ে যাচ্ছে যে বাংলাদেশের মতো একটি দেশ আসলে কি করে এতটা এগিয়ে যাচ্ছে বা করোনাকালীন সময় কীভাবে আছে। এবং সরকার যে সমস্ত পদক্ষেপ নিয়েছে আপনি জানেন, অর্থনীতিকে সচল রাখার জন্য বিভিন্ন সেক্টরে কিন্তু প্রণোদনা প্যাকেজ নিয়েছে। যদিও একটু আগে আমাদের যিনি ছিলেন পেয়ারা মোস্তফা তিনি কিন্তু সরাসরি অভিযোগ করেছেন যে করোনাকালীন সময়ে যে ত্রাণের যে সমন্বয় এটি সঠিকভাবে হয়নি, লুটের কথা বলেছেন। তো এই বিষয়গুলো নিয়ে আপনি কি বলবেন? ধন্যবাদ ভাই আপনাকে। আমাকে দেখতে পাচ্ছেন আপনারা? জি, আমরা আপনাকে দেখতে পাচ্ছি, আপনাকে শুনতে পাচ্ছি, আপনি বলুন। পেয়ারা মোস্তফা আপার কথা শুনলাম, ওনার সাথে আমি দীর্ঘদিন একসাথে কাউন্সিলর ছিলাম। আমি এখন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি। আসলে ওনারা না বিরোধী দলে বিরোধিতা করতেই বেশি পছন্দ করেন। সরকার, বাংলাদেশ সরকার এই যে করোনাকালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রী দৃঢ়ভাবে অবিচল চিত্তে তিনি যে এই মহামারীকে, এই ভয়াবহ দুর্যোগকে প্রতিরোধ করলেন এবং মানুষকে সাহায্য করবার জন্য যে সহযোগিতা করলেন, এটা ওনাদের চোখে পড়ল না। উনি বললেন যে কমিশনাররা, কাউন্সিলররা প্রাণের সমস্ত কিছু চুরি করে খাটের নিচে রাখছে, ঘরের নিচে রাখছে, এগুলো কথা বললো। যারা এগুলো করেছে তারা তো আমাদের দলের না, তারা দুর্নীতিবাজদের কোনো দল নেই এবং তাদের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী যথাযথ ব্যবস্থা নিয়েছেন তৎক্ষণাৎ। আর উনি বলেন লকডাউন ঠিক মতন হয় নাই। আমাদের দেশের মানুষের সচেতনতারও অনেক অভাব আছে। লকডাউন মিরপুরের এলাকার কথা আপনি জানেন, মিরপুরে আমার সাহেব এখানকার কাউন্সিলর, মিরপুরে টোলারবাগে প্রথম করোনা আক্রান্ত রোগী ধরা পড়ে। তখন মিরপুরটা আমরা আমাদের এই এলাকায় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে লকডাউন ঘোষণা করা হয় এবং সেখানে তিনি করোনায় আক্রান্ত, তাকে সঠিকভাবে সেবা দেওয়ার জন্য আমরা চেষ্টা করেছি এবং ওইখানকার লোকজন যারা বেরোতে পারছিল না প্রথম দিকে, তাদের যে কষ্ট, সেই কষ্টগুলো আমরা লাঘব করার জন্য সার্বিক ব্যবস্থা গ্রহণ করেছি। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে, মাননীয় ডিসি সাহেব ত্রাণ দিয়েছেন এবং সারা বাংলাদেশে আপনি দেখেন সরকারিভাবে ত্রাণ দেওয়া হয়েছে এবং যে যেখান থেকে পারে সে সেখান থেকেই অসহায় গরিব দুঃখী মানুষের পাশে যেভাবেই হোক দাঁড়িয়েছে।
ওনারা কি বললেন? ওনারা দিতে পারেন নাই। ওনারা তো ব্যবস্থাই নেয় নাই, ওনারা তো এগিয়েই আসে নাই। ওনারা এগিয়ে যদি আসবেন, ওনারা সমালোচনা করবেন কখন? ওনারা দেখেছেন, টেলিভিশনে দেখেছেন, ভিডিওতে দেখেছেন, ফেসবুকে দেখেছেন, দেখে ওনারা সরকারের সমালোচনা করেছেন। ওনারা কখনো ত্রাণ দিতে আসেন নাই, ওনারা কখনো সহযোগিতা করতে আসেন নাই। আজকে মাননীয় প্রধানমন্ত্রী দেশটাকে কোথায় নিয়ে গেছে? আজ এই অবস্থায় কয়টা মানুষ দেশের না খেয়ে আছে? প্রতিদিন গণভবন থেকে উনি সরাসরি প্রত্যেকটা সেক্টরের সাথে কথা বলছেন, প্রত্যেকের সাথে কথা বলছেন। শিরিন রোকসানা, আপনার কাছে আমরা আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাই। আপনি জানেন যে বিভিন্ন সময় এই করোনাকালীন সময়ে এখনো পর্যন্ত আমরা বিভিন্ন সময় গণমাধ্যমে যেটি দেখেছি, বিএনপির পক্ষ থেকে কিন্তু একটি অভিযোগ করার চেষ্টা করা হয়েছে এবং সর্বোচ্চ পর্যায় থেকেই যে তারা বিভিন্ন সময় করোনা ত্রাণ দিতে গিয়ে ক্ষমতাসীন দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের বাধার সম্মুখীন হয়েছেন এবং তারা পরবর্তীতে যথাযথভাবে ত্রাণ দিতে পারেনি। এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? এ বিষয়ে আমি বলবো যে আপনারা কখনো কোনো ইয়েতে দেখেছেন, কোনো মিডিয়াতে দেখেছেন তারা ত্রাণ দিতে পারেনি? এটা কি কখনো হয়? মানুষ সাহায্য করবে, মানুষের পাশে দাঁড়াবে, সেখানে কি দলের প্রশ্ন আসে? সেখানে কি কে বিএনপি কি আওয়ামী লীগ এটা প্রশ্ন আসে? এটা আমি সর্বৈবভাবে বলবো এটা মিথ্যা। তারা প্রমাণ দেখে কোথায় তারা যদি কোনো ঝামেলার সৃষ্টি হয়, আমি মনে করব তারাই সেখানে যে ঝামেলার সৃষ্টি করেছে। তাদের অভ্যাসই তো তাই, তাদের অভ্যাসই তাই। এই জাতির ইতিহাস আপনি প্রথম থেকে খুলে দেখেন, তাকিয়ে দেখেন, ইতিহাসের দিকে তাকিয়ে দেখেন। মাননীয় আওয়ামী লীগ ক্ষমতায় আসলে এই দেশ কিছু পায়, জাতি কিছু পায়। এদেশের মানুষের কল্যাণের জন্য, এদেশের মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যা করলেন, আর পৃথিবীর কোন প্রধানমন্ত্রী এভাবে করতে পারে কিনা ওনারা দেখা। আপনাকে অসংখ্য ধন্যবাদ শিরিন রোকসানা, আপনি আমাদের সাথেই থাকুন, আমরা আবারও আপনার কাছে আসবো। আমরা এবারে যাচ্ছি কুতুবপুরে, যেখানে রয়েছেন মীর হোসেন মিরু, সাধারণ সম্পাদক, কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ। আপনি আমাদের সাথে রয়েছেন, আপনি আমাদের আলোচনা শুনছিলেন। আমরা যেমনটি কথা বলছিলাম, এই যে করোনাকালীন সময়ে দল মত নির্বিশেষে রাজনীতির ভেদাভেদ ভুলে একই মঞ্চে দাঁড়িয়ে জনসাধারণের পাশে থাকা, সেই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? আমরা কথা বলার চেষ্টা করছি মীর হোসেন মিরু। জি বলুন। সকল দর্শক ও সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। দুঃসংবাদ হলো, আমরা নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য আলাদা শাহিন ওসমানের সহধর্মণী লিপি ওসমান করোনা আক্রান্ত হয়েছে। আমরা সকলের কাছে দোয়া চাচ্ছি, কারণ করোনা কালে আপনারা জানেন যে ওসমান পরিবার নারায়ণগঞ্জ যেভাবে মানুষের পাশে রয়েছে, অন্যান্য জেলার যদি এমপিরা এবং নেতৃবৃন্দ যদি এভাবে থাকতেন, তাহলে যে মহিলা আসনের যেই উত্তরের যে মহিলা সম্পাদিকা যে কথা বলেছে, আসলে বিএনপি সবসময় মিথ্যাচার করে বলে যাচ্ছে। এটা বিএনপির এটা একটা কৌশল, রাজনীতি কৌশল। এই সময় তো রাজনীতি করার কোনো কৌশলই নেই, কারণ এখন মানুষের সেবা করার সময় আসছে। আমরা যে যেখান থেকেই পারি, আমি আল্লাহ শাহিন ওসমানের প্রত্যেকটি কর্মী হিসাবে আমার নিজের অর্থায়ন থেকে আমি 6000 মাস্ক বিতরণ করেছি, 3000 স্যানিটারি বিতরণ করেছি, প্রায় 3 ধাপে 6000 মানুষকে খাদ্য পৌঁছে দিয়েছি। আর এবারকার খাদ্যটা আপনারা জানেন যেভাবে দেওয়া হয়েছে, সেভাবে খাদ্যটা দেওয়া হয়েছে রাত্রে মানুষের বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। এই জন্য আর বিএনপির যারা আছে তারা এগুলো একটু চোখে কমই দেখে, কারণ তারা তো জনগণের পাশে নেই। জনগণের পাশে তারা কখনোই আওয়ামী লীগের ভালো কাজগুলো চোখে দেখে না। এটা তাদের। মীর হোসেন মিরু, আপনি যেমনটি বলছিলেন যে করোনাকালীন সময়ে আপনারা যে সমস্ত কাজগুলো করেছেন, আপনি জানেন যে এখনো পরিস্থিতি স্বাভাবিকই না, যদিও জীবন এবং জীবিকার তাগিদে, অর্থনীতিকে সচল রাখার তাগিদে শর্ত সাপেক্ষে কিছুটা শিথিল করা হয়েছে। তো আগামী দিনগুলোতে কুতুবপুর ইউনিয়নবাসীর জন্য আপনার স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে আপনাদের বিশেষ কোনো উদ্যোগ আছে কিনা?
আমাদের আগামী দিনের আমাদের একটা চিন্তা ভাবনা আছে। আপনারা জানেন সারা বাংলাদেশে একজন কি এই করোনা কালের সময় না খেয়ে মরেছে দেখাতে পারবে বিএনপির একজন নেতৃবৃন্দ? মোটামুটি সবার বাড়িতে কিন্তু খাবার পৌঁছে দেওয়া হয়েছে। এখন যদি তারা যদি চোখে না দেখে, আর আমরা কুতুবপুর ইউনিয়নের জনগণের পাশে এখনো আছি, সামনেও থাকবো। যদি কোনো এমন কোনো মেসেজ পাওয়া থাকে যে ওই পরিবারের খাবার নেই, আমাকে একটু মেসেজ করলে আমি খাবার নিজে যেয়ে পৌঁছে দিয়ে আসবো। এটা আমাদের আল্লাহ দেখেন শামীম ওসমান সাহেবের নির্দেশনা। কারণ সে তাদের কর্মীদের, তার সমস্ত কর্মী মিলিয়ে 4 আসনের আমার মনে হয় 1 লক্ষ লোকের উপরে খাবার দেওয়া হয়েছে। যদি 1 লক্ষ লোকের উপরে খাবার দেওয়া হয়, আমরা যদি সমস্ত সারা বাংলাদেশে সবাই যদি এইভাবে খাবার দিয়ে আসতাম, তাহলে আমার মনে হয় না এই সমালোচনাটা থাকতো। যাও, এটা বিএনপির রাজনীতিক, এটা কৌশল। বিএনপি নেতৃবৃন্দরাও অনেক জায়গায় দিয়েছে, এমন কোনো কিছু নাই যে দেয়নি, এটা কিন্তু বলা ভুল হবে। আমাদের অঞ্চলে অনেকে খাবার বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে আসছে। আমরা এটা নিয়ে রাজনীতি করতে চাই না করোনা কালের সময়, কারণ এখন মানুষ খুব অসহায়। অসহায় মানুষের জীবিকা অনেক কম। আমরা চেষ্টা করছি যে মানুষকে একটু সেবা দেওয়ার জন্য। মানুষের সেবার মাধ্যমে আমরা পেতে চাই আল্লাহকে। এটা আমাদের এমপির নির্দেশনা। এই সময় একটু মানুষের সেবা করো। আপনাকে অসংখ্য ধন্যবাদ মীর হোসেন মিরু, এবং আমরাও আশাবাদী আপনাদের এই প্রচেষ্টা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে। আমরা এবারে যাচ্ছি যেখানে রয়েছেন খালেদা আলম, কাউন্সিলর 52-53-54 নম্বর ওয়ার্ড, সংরক্ষিত মহিলা আসন। আমরা আপনার সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, যেমনটি বলছিলেন আমাদের আগের অতিথিরা, যে করোনাকালীন সময় তারা বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছেন, ধর্ম নির্বিশেষে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। আবার যারা বিরোধী পক্ষ রয়েছেন তারা বিভিন্ন সময় অভিযোগ করার চেষ্টা করেছেন। তা আপনার ওয়ার্ডে যারা জনসাধারণ রয়েছেন, আপনি বর্তমানের একজন দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর, তো সেই ওয়ার্ডের জনসাধারণের জন্য এই করোনাকালীন সময় আপনি কি কি উদ্যোগ নিয়েছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক শ্রোতা, আপনারা সবাই ভালো আছেন? সালাম দিবেন। এই সময় আমাদের আসলে যে এলাকা নিম্ন শ্রেণীর লোকজন বেশি, এখানে যে পরিমাণ সাহায্য আমাদের কাছে আসছে, আসলে পরিমাণ আমরা দিতে পারি। ভাইয়েরা বলছে যে ইউজ পরিমাণে দিচ্ছে, আসলে ইউজ পরিমাণে আমরা পাইনি। আমরা যেটুকু পাইছি সেগুলো আমরা চেষ্টা করছি গরিবের মধ্যে আমরা বিতরণ করার জন্য। এখানে আমাদের এখানে আরো কয়েকজন ছিল, আর এখন আমি যা দেখছি একদম নিম্ন শ্রেণীর থেকে মধ্যবিত্ত যারা, তারা বেশি অসহায়। এখন তাদের তাদের খাবার নেই, যারা প্রাইভেট সেক্টর কাজ করে তাদের খাবার নেই, যারা মাসের খাইতে পারে না, অসুবিধা। আমি দেখছি নিম্ন মধ্যবিত্ত যারা, তারা অনেক অসুবিধার মধ্যে আছে। যখন বিপদের সময় আসছে কিন্তু মধ্যবিত্ত শ্রেণীর লোকজন আমাদের কাছে আসছে, আজকে নিম্ন শ্রেণীর লোক নিয়ে আসছে। নিম্ন শ্রেণীর লোক যারা দিতে পারছে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে তারা মধ্যবিত্ত, তাদের অবস্থা অনেক খারাপ। আমরা তাদের দিতে পারি। আপনি যেমনটি বলছিলেন মধ্যবিত্ত পরিবারের কথা, আমরাও যেটি বিভিন্ন সময় গণমাধ্যমে এসেছে আমরা দেখেছি যে মধ্যবিত্ত পরিবার যারা আসলে আত্মসম্মানের কারণে অনেক সময় কিন্তু হাত পাততে পারেনি, তো তাদেরকে ঘিরে বিশেষ করে আপনার ওয়ার্ডে যে সমস্ত মধ্যবিত্ত পরিবার রয়েছে তাদেরকে ঘিরে আপনাদের কোনো বিশেষ উদ্যোগ ছিল কিনা বা ভবিষ্যতের দিনগুলোতে থাকবে কিনা? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। যেহেতু আমি একজন মহিলা, একজন মা, একজন কাউন্সিলর হিসেবে আমাদের নারীদের বেশি আমাদের পাশে, পুরুষ পাশে নারীদের সংখ্যা একটু বেশি। তার মধ্যে ওরা দুটো কথা আমার কাছে বেশি করে, আমি চেষ্টা করি তাদের করার জন্য, কিন্তু আমাদের এই পরিমাণে আসে না। আমরা মহিলা কাউন্সিলর হিসাবে 1/4 আমাদের কাছে আসে, 1/4 আসে। আর তার এক অংশ যদি আসে আমরা কি দেবো? একটা ওয়ার্ডে যা আসে একটা পুরুষের কাছে বেশি আসে, সেই সাহায্যটুকু আমাদের কাছে এসে পৌঁছায়, ওখানে আবার মাইনাস হয়। আমরা কিভাবে জনগণের জন্য কাজ করবো? আমাদের অনেক ইচ্ছা আছে যে মা অসহায় গরিব মহিলাদের দেখলে আমরা সত্যি কষ্ট হবে, আপনারা আপনার সাথে কিছু করতে পারছি না, সত্যি খুব খারাপ লাগে এই সিচুয়েশন বাড়ি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ খালেদা আলম। আমরাও আশাবাদী আপনার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।
আমরা এবারে যাচ্ছি যশোরে, যেখানে রয়েছেন এম এ হালিম, সভাপতি মনিরামপুর উপজেলা জাতীয় পার্টি ও সহসভাপতি জেলা জাতীয় পার্টি যশোর। এম এ হালিম, আপনি আমাদের সাথে রয়েছেন, আপনি আমাদের আলোচনা শুনছিলেন। আমরা যেমনটি কথা বলছিলাম এই করোনাকালীন সময়ে রাজনৈতিক ঐক্যবদ্ধতার যে বিষয়টি, দলমত নির্বিশেষে মানুষের পাশে দাঁড়ানো। আপনি জাতীয় পার্টি মনিরামপুর উপজেলার সভাপতি এবং যশোর জেলা জাতীয় পার্টির সহ সভাপতি। আপনার কাছে কি মনে হয় যে ঐক্যবদ্ধের কথা যেটি রয়েছে, রাজনীতিবিদরা সত্যি কি ঐক্যবদ্ধ হতে পেরেছে কিনা, বা আপনার কাছে কি মনে হয়, বা আরো কোনো কিছু করার আছে কিনা, আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে। সর্বপ্রথম মনিরামপুর উপজেলাবাসীর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, এবং যারা আজকে দেখছেন সকলকে ধন্যবাদ। ঐক্যবদ্ধের জায়গাটিতে আমি এরকম ভাবে দেখি যে বাংলাদেশের জনগণের একটি বৈশিষ্ট্য কিন্তু আছে, যে কোনো জাতীয় সমস্যা যদি সৃষ্টি হয়, নেতাদের অপেক্ষায় না থেকে জনগণের ভিতর কিন্তু আপনার একটি ঐক্য তৈরি হয় এবং তাদের একটি দায়িত্ববোধ চলে আসে। বিশেষ করে যে করোনা পরিস্থিতি কিছুদিন আগে শুরু হয়েছে, সেখানে কিন্তু একটা যে লক্ষণীয় বিষয়, যদিও জননেত্রী আজকের বা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলেছেন যে দল মত নির্বিশেষে, কিন্তু সেই জায়গাটিতে তারা কিন্তু ব্যর্থ হয়েছেন জাতীয় নেতৃবৃন্দের একত্রিত করতে। জাতীয় নেতৃবৃন্দ একত্রিত না হতে পারলেও দেশের প্রত্যন্ত অঞ্চলের যে সমস্ত জনগণ রয়েছেন বা নেতারা রয়েছেন, তারা কিন্তু ঐক্যবদ্ধ ছিলেন। বিশেষ করে আমি আমার এলাকার কথা বলতে পারি যে আমার এখানের যে সমস্ত বিএনপি, জাতীয় পার্টি, ইভেন জামাত, আওয়ামী লীগ, যে সমস্ত নেতৃবৃন্দ আছেন, প্রত্যেকটি দলের কিন্তু এই করোনা সম্পর্কিত কর্মসূচি ছিল এবং ওনারা সেটা পালন করেছেন। আমরাও জাতীয় পার্টির পক্ষ থেকে আমরাও কিন্তু যথেষ্ট প্রচার করেছি এবং আমাদের উপজেলা পর্যায়ে নির্দেশ ছিল যে প্রত্যেকটি ওয়ার্ডে আমাদের কমিটি যতটা শক্তিশালী তার থেকে কিন্তু বেশি। আমরা আপনার সাথে আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাই খুব সংক্ষেপে, আমরা একেবারে শেষ পর্যায়ে। আপনি জানেন যে স্বাস্থ্যবিধি গুরুত্বপূর্ণ একটি ইস্যু, বিভিন্ন পর্যায়ে কিন্তু কথা হচ্ছে। WHO বারবারই বলার চেষ্টা করছে, সরকারও বিভিন্নভাবে মানুষকে সচেতন করার চেষ্টা করছে, তারপরেও মানুষ কিন্তু সচেতন হচ্ছে না। কেন হচ্ছে না বলে, মানে এর পেছনে কি কারণ থাকতে পারে বলে আপনি মনে করেন? আসলে বাস্তবতা মানতে হবে। আমাদের দেশের যে ঘনবসতি রয়েছে এবং আমাদের অর্থনৈতিক যে বিষয়গুলো রয়েছে, আমাদের জীবনযাত্রার মান, আমাদের জীবনযাত্রা চলার যে স্টাইল, আমাদের রুজির যে সমস্ত পথ রয়েছে, সে সমস্ত জায়গাতে 100% লকডাউন বা সচেতনতা এরকম কিন্তু সুযোগ খুবই কম। তারপরেও আমি মনে করি ব্যক্তিগতভাবে যে যার জায়গা থেকে যথেষ্ট আন্তরিক এবং চেষ্টা তারা করে যাচ্ছেন, কিন্তু এর বাইরে অন্য দেশের মতো আমাদের কিন্তু এতটা সম্ভবই নয়। আমি আমার যেটা চোখে দেখা আর কি, এটি একেবারেই 100% ভাবে সম্ভবই না। তারপরেও আমাদের জনগণের মধ্যে যত সচেতনতা নেই বলা যাবে না, যেটা আমরা বাইরে দেখতে পাচ্ছি, এটা নিহাত তাদের প্রয়োজনে কিন্তু এরকম বের হতে সচেতনতা যদি নাই থাকতো, আজকের ছেলে মেয়েরা স্কুলে যেতে পারছে না, তারা কিন্তু ঠিকই বাড়িতে বসে তারা অনলাইন এখন ক্লাস করছে বা এগুলো তারা মেনে নিয়েছে। আমরাও যারা ব্যবসা বাণিজ্য করি বা রাজনীতি করি, আমরাও আমাদের বিভিন্ন প্রোগ্রাম কিন্তু আমরা সীমিত করেছি, যথাসম্ভব চেষ্টা করছি যে সেখানে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এম এ হালিম। তিনি যেমনটি বলার চেষ্টা করছিলেন যে স্বাস্থ্যবিধি মেনে চলার আসলে কোনো বিকল্প নেই, যদি বাস্তবতার খাতিরে আমরা অনেক সময় সেই শিথিলতাকে কাজে লাগিয়ে বাইরে বেরিয়ে আসি। আমরা আবারও কথা বলতে চাচ্ছি মোহাম্মদ মুসা, সাবেক সচিব, যিনি রয়েছেন আমাদের সাথে। আমরা আপনার সাথে খুব সংক্ষেপে আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে। এই যে স্বাস্থ্যবিধি, আপনি জানেন, আপনি একজন সচেতন মানুষ, যে সরকারের পক্ষ থেকে বারবার চেষ্টা করা হচ্ছে, বিভিন্ন স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে, এনজিওর পক্ষ থেকে, রাজনৈতিক দল এবং জনপ্রতিনিধির পক্ষ থেকে বারবার সতর্ক করার পরেও কিন্তু অনেকেই স্বাস্থ্যবিধি মেনে চলছেন না, আক্রান্ত হচ্ছেন, ইভেন মৃত্যু হচ্ছে। তো এই বিষয়টি নিয়ে আসলে আপনার কি মনে হয় যে কেন হচ্ছে না বা কি করা উচিত, যদি সংক্ষেপে বলতেন? আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। আমরা কথা বলার চেষ্টা করছি মোহাম্মদ মুসা, সাবেক সচিব, তার সাথে। আমরা তাকে শুনতে পাচ্ছি না। আমরা আপনার কাছে যে বিষয়টি নিয়ে কথা বলছেন, এই স্বাস্থ্যবিধি না মেনে চলার যে বিষয়টি, জি আমরা আপনাকে শুনতে পাচ্ছি, বলুন সংক্ষেপে। শুনেন, আমাদের এটার মূল কারণ হলো আমাদের অশিক্ষা এবং অজ্ঞানতা। আমাদের অশিক্ষা এবং অজ্ঞানতা অতিক্রম করে
জনগণকে বোঝাতে হবে, সচেতন করতে হবে, এবং তারা যাতে এটা বুঝতে পারে যে মাস্ক পরতে হবে, হাত ধুতে হবে, হাতে গ্লাস পরতে হবে, তাহলে তারই মৃত্যু হবে। তার জীবন বাঁচানোর জন্য তারই স্বার্থে এটা করা দরকার। এটা অশিক্ষা কুশিক্ষার কারণে ওই সচেতনতা বৃদ্ধির জন্য সমস্ত দল এবং যারা এনজিও আছে, শিক্ষিত লোক আছে, তারা জনগণের পাশে দাঁড়াতে হবে। আমি মনে করি, তাহলে এটা থেকে আরো আমাদের দুর্ভোগ পারবে। আমি একটু একেবারেই সংক্ষেপে শেষ করবেন, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে। পেয়ারা মোস্তফা ভদ্রমহিলার কথা আসি, উনি দুর্নীতির কথা বলেছেন। দেখেন, আমরা বঙ্গভবনে 11 বছর 4 মাস চাকরি করেছি। জিয়াউর রহমানের সময় আর এপিএস ছিল আব্দুল মান্নান, ওয়েস্ট বেঙ্গলের বাড়ি, আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল, সেই জন্য তার সাথে আমি জানা। ওই ইয়েস্টো ভোটের সময় বঙ্গভবনে হেলিকপ্টারে করে কোটি কোটি টাকা ডিসিদের পাঠানো হচ্ছিল। একজন পিয়ন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, যে পিয়ন সেই বস্তা তুলতে অস্বীকার করলো, আমি এই ঘুষের টাকা হাত দিব না, কিয়ামতের দিনে আমি পুলিশের পার হতে পারবো। জিয়াউর রহমানের সময় হাজার হাজার কোটি টাকার এই ঘটনা আমরা বঙ্গভবনের সাক্ষী। আপনি কোথায় 2-4 টাকা কি করেছে তাদের আমি মাপ করতে বলছি না, কিন্তু আপনাদের অজ্ঞানতা হিসেবে সরকারের ভিতরে কি হয় জানেন না বলে আপনারা ওই চাল চুরি করছে ওইগুলো বলছেন। আমি বঙ্গভবনের কথা বললাম। আমি আর একটা কথা বিশেষভাবে উল্লেখ করতে চাই, যেটা আমার একজন বলেছেন যে আওয়ামী লীগের নেত্রী, উইথ অল ডিউ রেসপেক্ট টু হার, বলছে আমাদের নেত্রী যা করেছে আর কেউ করতে পারে না। ভিয়েতনামে যা করেছে সম্ভব কেউ করতে পারে, আর্মি নামাই দিয়েছে টোটাল, এবং ভিয়েতনামের পরে আরো কোরিয়া আছে, তার পিছনে বাংলাদেশ। আমাদের নেত্রীর মতো আর কেউ করতে পারেনি, ওরকম না বলে বলা উচিত। অন্যরা যারা প্রতিভাধর নেতৃত্ব আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আন্তরিকভাবে দুঃখিত, অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে আপনাকে সময় দিতে পারছেন। আমরা খুব সংক্ষেপে কথা বলতে চাই। পেয়ারা মোস্তফা, ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সভাপতি এবং বিএনপি নির্বাহী কমিটির সদস্য, যেমনটি বলছিলেন অন্যান্য অতিথিরা, যে এই যে আপনি যে দুর্নীতির কথাগুলো বলেছেন, সেগুলো তারা যেটি বলেছেন যে আসলে হয়তো কিছুটা হয়েছে, যারা দলের কেউ না তাদেরকে, আবার যারা 2-1 ছিলেন তাদেরকে বহিষ্কার করা হয়েছে। সেক্ষেত্রে আসলে দুর্নীতির চাইতে কিন্তু সরকারের উদ্যোগগুলোকেই তারা পজিটিভলি দেখার চেষ্টা করেছেন, এবং ঐক্যবদ্ধতার প্রশ্নেও তারা একই কথা বলেছেন। তো এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন, এবং স্বাস্থ্যবিধির মানার যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম সেই বিষয়ে আপনি খুব সংক্ষেপে যদি বলতেন। পেয়ারা মোস্তফা, আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। পেয়ারা মোস্তফা, আমরা কথা বলার চেষ্টা করছি পেয়ারা মোস্তফা তার সাথে। দর্শক, আমরা অনুষ্ঠানে একেবারেই শেষ পর্যায়ে, আমরা কথা বলার চেষ্টা করছি পেয়ারা মোস্তফা, ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সভাপতি এবং বিএনপি নির্বাহী কমিটির সদস্য। আমরা আপনাকে একেবারেই শুনতে পাচ্ছি না। আমি 1/2 মিনিট একটা কথা বলতে চাই। জি বলুন বলুন। জাদি, এই দেখেন নীতিন গাডকারি, ভারতের 3 নম্বর নেতা, উনি আমাকে ডিনারও দিয়েছেন এবার গেছিলাম। উনি আমাকে বললেন যে আমরা কিন্তু ঢাকায় এবং সীমান্তের জেলায় আমরা গোয়েন্দা পাঠাইছি, তোমরা কিভাবে ট্যাকেল করছো। জি পেয়ারা মোস্তফা, জি আপনি শেষ করুন। জি শেষ করুন আপনি। জি আপনাকে আমরা নিচ্ছি একটু মোহাম্মদ মুসা যিনি আমাদের সাথে রয়েছেন ওনারটা শেষ করে নিই। জি বলুন। বললেন যে নীতিন গাডকারি যেহেতু 3 নম্বর নেতা, বললেন যে আমরা সীমান্ত জেলায় পাঠিয়েছিল, কিভাবে তোমরা ম্যানেজ করছো, কারণ তোমার গার্মেন্টস এর মেয়েরা তো শিক্ষা দীক্ষা কম, কিভাবে এটা কন্ট্রোলে রেখেছো। দেখেন আমাদের নেত্রী, আমাদের দেশ কিভাবে হয়েছে সাফল্য, মানুষজন মৃত্যুর সংখ্যা কম রেখেছে, এটা পাশের দেশ গোপনে লোক পাঠাচ্ছে এটা জানার জন্য, এটা তো আমাদের বিরাট একটা গর্ব লাগে। জি আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এবারে কথা শুনবো পেয়ারা মোস্তফা তার কাছ থেকে, আপনি বলুন সংক্ষেপে। জি অনেক ধন্যবাদ। এই করোনা ভাইরাস আসার পর থেকে আমাদের দেশনেত্রী তিন দিনবারের সাবেক প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে যেখানে আছো, যা কিছু আছে তোমরা জনগণের কাছে গিয়ে দাঁড়াও। তেমনি আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমাদেরকে নির্দেশ দিয়েছেন আপনারা যে অ্যাঙ্গেলে থাকেন না কেন সবাই কিন্তু আপনারা জনগণের পাশে দাঁড়ান। ওই হিসাবে আমরা কিন্তু প্রত্যেকটা জায়গায় যে যেখানে দায়িত্বে আসি না কেন আমরা কিন্তু জনগণের পাশে গিয়েছি, এবং ঘরে ঘরে গিয়ে আমরা পৌঁছে দিয়েছি আমাদের মহাসচিব সব প্রত্যেকটা অঙ্গ সংগঠন সহ। কিন্তু সেখানে এখন যে এই যে বলে বিএনপি কোথাও ছিল না, এখানে মিথ্যা
প্রচার করার কোনো সুযোগ নাই, কেউর পক্ষ থেকেও না। এছাড়াও আমি বলবো আজকে খুব দুঃখজনক ভাবে বলবো, মীর হোসেন মিরু তিনি কিন্তু বলেছেন যে এই সরকার আমাদেরকে এইভাবে, এই যে আমাদের কি বলে, আমার এই যে শিরিন তাকলাদার, আমি ওনাকে খুব ভালোভাবে চিনি, কিন্তু আমি কিন্তু এখন কমিশনার না, সাবেক কমিশনার। এরপরেও আমার এলাকায় আমার 3টি এলাকায়, আমার 26টা থানায় প্রত্যেকে ইনশাল্লাহ সহযোগিতা করেছি, ইনশাল্লাহ শেষ পর্যন্ত সহযোগিতা করে যাব। এখানে ভোটবিহীন সরকার হয়ে এত বাহাদুরি কথা বলা ঠিক না। কে কি করেছে বিশ্ব দেখেছে এগুলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ পেয়ারা মোস্তফা। আমরা অনুষ্ঠানে একেবারেই শেষ পর্যায়ে। আমরা দুঃখিত যে আপনাদের যারা রয়েছেন তাদেরকে আন্তরিকভাবে দুঃখিত, বিনীতভাবে দুঃখ প্রকাশ করছি যে সকলকে হয়তো সময় দিতে পারছি না। আমরা একেবারেই শেষ পর্যায়ে শিরিন রোকসানা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তাকেই শুধু হয়তো সময় দিব। আপনি খুব সংক্ষেপে একটু বলবেন, যেমনটি বলছিলেন পেয়ারা মোস্তফা বিষয়গুলো নিয়ে, আপনি খুব সংক্ষেপে বলবেন। জি বলুন শিরিন রোকসানা। ধন্যবাদ ভাই। আমি সবার কাছ থেকে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের মাধ্যমে আমি সবার সঙ্গে দেখা করতে পারলাম, কথা বলতে পারলাম, এই জন্য আমি জয়যাত্রা টেলিভিশনকে ধন্যবাদ জানাই এবং ওনাদেরকে বলবো আপনারা এরপরে আর একটু সময় নিয়ে এই ভার্চুয়াল প্রোগ্রামগুলি করবেন, যাতে করে আমরা সুন্দর করে খোলামেলা আলোচনা করতে পারি। জি অবশ্যই আপনাদের পরামর্শগুলো আমরা অবশ্যই বিবেচনা করব। কথার প্রতি শ্রদ্ধা রেখে আমি বলছি, আপা যে বলছিলেন একটু আগে যে তারা যে এই করোনাকালীন সময়ে ত্রাণ দিতে যে তারা বাধার সম্মুখীন হয়েছে, তাহলে উনি কেবলই তো বললেন উনি ওনার 3টি এলাকায় উনি যথাসাধ্য সহায়তা করেছেন, ত্রাণ দিয়েছেন, তাহলে কিভাবে বাধার সম্মুখীন হলো? এখন তর্কের খাতিরে না যে আমাদের উচিত হবে একটা দুর্যোগ, একটা মহামারীতে সকলে একত্রিত হয়ে আমরা মানুষের পাশে দাঁড়াবো। আজ আমরা সবাই বিপদগ্রস্ত। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি অবিচলভাবে চেষ্টা করে যাচ্ছেন, দৃঢ় প্রত্যয়ের সাথে উনি এগিয়ে নিয়ে যাচ্ছেন দেশটাকে, এবং এই করোনাকালীন সময়ে সমস্ত দুর্যোগ কাটিয়ে উঠবার জন্য উনি চারিদিকে দৃষ্টি দিয়ে উনি চেষ্টা করে যাচ্ছেন সেই সমস্যার সমাধান করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ শিরিন রোকসানা। আমি সচিব মহোদয়, আমি সাবেক সচিব মুসা সাহেবকে অনেক ধন্যবাদ জানাই। উনি জিয়াউর রহমান সাহেবের সময়ের একটা কথা বললেন, আর আমি একটি কথা বলছি আপা, আপাকে, যে আপা দুর্নীতিবাজদের কোনো দল নেই, সে বিএনপি হোক আর আওয়ামী লীগ হোক, তারা যখন যে দল দেখবে ক্ষমতায় তারা সেই দলে ভিড়বে, তারা দায়িত্ব গ্রহণ করবে, তারা পদ পদবি নিবে এবং দলের। আপনাকে অসংখ্য ধন্যবাদ শিরিন রোকসানা। আমরা অনুষ্ঠানে একেবারেই শেষ পর্যায়ে এবং বিনীতভাবে যারা রয়েছেন বাকিরা যাদেরকে সময় দিতে পারছি না, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা ভবিষ্যতে দিনগুলো যেমনটি বলেছেন শিরিন রোকসানা, আমরা অবশ্যই আপনাদের পরামর্শগুলো বিবেচনা করব। দর্শক আজকের মতো আমাদেরকে এখানে বিদায় নিতে হবে। যাবার আগে ধন্যবাদ জানাতে চাই আমাদের সাথে যারা আজকে অতিথি হিসেবে ছিলেন, যাদের মূল্যবান সময় দিয়ে আজকে আমাদেরকে সহযোগিতা করেছেন, তাদের প্রতি ধন্যবাদ আবারও এবং কৃতজ্ঞতা জয়যাত্রা টেলিভিশন তথা জয়যাত্রা পরিবারের পক্ষ থেকে। দর্শক আপনারা যেখানে থাকবেন নিজেকে সুরক্ষিত রেখে নিজের পরিবারকে সুরক্ষিত রাখবেন সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।